Hello everyone, a very good morning to all. Welcome to my platform. আমি হৈমন্তিকা দাস এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা 11th মের ইম্পর্টেন্ট এডিটোরিয়াল এবং ডেলি নিউজগুলোর কমপ্লিট অ্যানালিসিস করব ফ্রম দ্য টু ইম্পর্টেন্ট পেপার্স। ওয়ান ইজ হিন্দু, অ্যানাদার ইজ দ্য আনন্দবাজার পেপার। আজকে দাঁড়িয়ে বেশ কিছু এডিটোরিয়াল ছাড়াও ইম্পর্টেন্ট নিউজ আর্টিকেলস পাবলিশড উইল বি ডিসকাসড ইন টুডেস ক্লাস। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাসের ডিসকাশন। প্রথমত দিস ইজ দ্য বেঙ্গলি নিউজ এডিটোরিয়াল পেজ, যেখান থেকে দাঁড়িয়ে আমরা যদি ফার্স্ট ফ্রন্ট পেজটা দেখে নিই তাহলে সেখানে দেখবো দিস ইজ দ্য ফ্রন্ট পেজ। গতকাল দাঁড়িয়ে আমাদের কিন্তু যুদ্ধবিরতি বা সিজ ফায়ার এগ্রিমেন্টের কথা সাইন করা হয়, যেখানে কিন্তু ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন, যার ফুল ফর্ম হচ্ছে DGMO অফ বোথ কান্ট্রি পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া, দে টক টুগেদার। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাইল্যাটারাল সিজফায়ারের এগ্রিমেন্ট কিন্তু কথা বলা হয়। সেটা বিকাল 5টা নাগাদ আমাদের বিক্রম মিশ্রি স্যারের দ্বারা কিন্তু জানানো হয়েছিল। বাট আফটার দ্যাট কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পাকিস্তান ভায়োলেটেড দ্য সিজফায়ার এগ্রিমেন্ট এবং প্রায় 8:45 কিন্তু শ্রীনগর অর্থাৎ জম্মু কাশ্মীর এই অঞ্চলটায় কিন্তু আবার রিপিটেটেড বিস্ফোরণ এবং ড্রোন অ্যাটাক দেখা যায়। তো সেই জায়গায় দেখো ফ্রন্ট পেজে এটাই লেখা আছে, বিরতির পরেও গোলা। এখানে কিন্তু ইউএস ক্লেম করছে যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেডিয়েশনে কিন্তু নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কিন্তু নেগোসিয়েশনে এসছে এবং যুদ্ধ বিরতির কথা আলোচনা করেছিল। কামিং টু দ্য এডিটোরিয়াল পেজ অফ দ্য নিউজ পেপার, সেখানে দেখো আমরা যে এডিটোরিয়ালটা নিয়ে ডিসকাশন করব, দ্যাট ইজ দ্য বৈষম্যের ইতিহাস। এখানে মেনলি যে জায়গাটার কথা বলা হয়েছে সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যন্ত্র মেধা। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জায়গাটা আসছে, আমরা যন্ত্রের থেকে কম নির্ভরশীল হচ্ছে এবং আস্তে আস্তে প্রযুক্তিবিদ্যার ওপর নির্ভর হচ্ছে। এর ফলে কিন্তু সিংহভাগ মানুষের যে চাকরি খোয়া যাচ্ছে, তার মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু যে ক্যাটাগরি থেকে বিলং করছে, দে আর দ্য উইমেন বা মেয়েরা কিন্তু চাকরি হারাচ্ছে, এটা বিভিন্ন সমীক্ষা দেখাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে যে 80% মহিলার চাকরি যন্ত্রমেধার প্রচলনের কারণে বিপন্ন হতে পারে, সেখানে পুরুষদের ক্ষেত্রে অনুপাতটি কিন্তু 50%-এর আশেপাশে। এই জায়গায় আশঙ্কা, যন্ত্রমেধার হাতে চাকরি হারানোর ঝুঁকি কিন্তু মেয়েদেরই অনেকটা বেশি। কর্মী নিয়োগের প্রক্রিয়া যখন যন্ত্রমেধা ব্যবহৃত হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে সেটি হলো যন্ত্রমেধার মতো অতি দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির ক্ষেত্রে শিল্পক্ষেত্রে যে বিপ্লবটা আসতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে, সেটা মনে করা হচ্ছে ফোর্থ রেভলিউশন আসছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এবং গত যে 3টে রেভলিউশন বা ইন্ডাস্ট্রিয়াল বিপ্লব, শিল্প বিপ্লব হয়েছিল, সেখানে কিন্তু যন্ত্র মেধা কেন্দ্রিক চতুর্থ বিপ্লবের চরিত্রগত ফারাকই কিন্তু এই বৈষম্যের কারণ। পূর্ববর্তী প্রত্যেকটি পর্যায়ে যখন যান্ত্রিক উদ্ভাবন হয়েছিল, সেখানে কাজ হারিয়েছিলেন কিন্তু ব্লু কলার ওয়ার্কার্স বা শ্রমজীবী সম্প্রদায়ের মানুষরা, কিন্তু কৃত্রিম মেধার চাকরি কাটছে কিন্তু হোয়াইট কলার ওয়ার্কার্সদের। সেই জায়গায় দাঁড়িয়ে মূলত যান্ত্রিক যেখানে কাজ হয়, যন্ত্র দ্বারা কাজ হয়, সেই জায়গায় মানুষের বিশিষ্ট মেধার প্রয়োগের অবকাশ কম, যন্ত্রমেধায় কবলে চলে যাচ্ছে সেই কাজগুলো। গোটা দুনিয়ায় বিশেষত মেয়েদের চাকরি কিন্তু আজকে বিপন্ন। এই পুরো প্রেক্ষাপটে লেখা হয়েছে। এছাড়া বলা হয়েছে মেয়েদের কাজের বাজার প্রভাবিত হয় এমন কিছু বিষয় দ্বারা, যেরকম মূলধারার অর্থশাস্ত্র, যেগুলি কখনো কাজের বাজারে তাৎপর্যপূর্ণ প্রভাব হিসেবে বিবেচিতই হয় না। তো এই আর্টিকেলে এই জায়গাটার ওপরেই আলোকপাত করা হয়েছে যে এখনো আমাদের সমাজে কিন্তু মেয়েদের শিক্ষা বিনিয়োগে, শিক্ষার ক্ষেত্রে খরচের ওপর অনেক জায়গায় দেখা যায় প্রতিবন্ধকতা আসে। পরিবারও চায় না যে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখা যায় মেয়েরা যখন এমপ্লয়মেন্টের বাজারেও আসে, তখনও কিন্তু তারা একটি ছেলেদের থেকে অনেকটা পিছিয়ে থাকে, বা এইরকম মানসিকতাও থাকে যে মেয়েরা কিন্তু সন্তান ধারণ বা তার প্রতিপালন করতে হবে। এই মানসিকতার জন্য তাদের হয়তো কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট পারদর্শিতা থাকবে না, বা কর্মক্ষেত্রে তারা প্রপার ডেডিকেশন দিতে পারবে না। উইথ দিস নোশন অনেক সময় দেখা যায় নিয়োগকারীরাও কিন্তু মেয়েদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব দিতেও চান না। এইসব কারণে দেখা যায় যে যন্ত্রমেধার যখন বাজারে আবার একটা আমাদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসতে চাইছে, উইমেন যে পপুলেশন তারা কিন্তু অত্যন্ত ভালনারেবল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে জেনারেলি আমরা দেখেছি যে বিগত কয়েক দশকে মহিলারা যে ধরনের কাজে মহিলাদের
জেনারেলি নিয়োগ করা হতো সেটা হচ্ছে অফিসের টাইপিস্টের কাজ। পরবর্তীকালে নিজেদের অভিজ্ঞতা নিরিখে স্থির করেছিলেন যে কন্যা সন্তানদের ক্ষেত্রে কিন্তু টেলিফোন অপারেটরের কাজ, এই ধরনের ছোট যেখানে খুব বেশি পজিশন, এটাকে ইংলিশ অর্থাৎ একটা সার্টেন লেভেলের পর রিপ্রেজেন্টেশনকে বাড়ানো হয় না, এবং সেখানে কিন্তু মেল ডমিনেট কিন্তু আমরা দেখতে পাই। সো দিস ইজ দ্য এন্টায়ার কনসেপ্ট যেখানে দাঁড়িয়ে এই এডিটোরিয়ালটা লেখা হয়েছে। নাও মুভিং টু দ্য ফার্স্ট নিউজ পেজ, সেটা হচ্ছে আমাদের হিন্দুর আমরা আর্টিকেলগুলো পড়বো। সেইখানে কিন্তু প্রথমত দেখো পিস ডিল স্ট্রাক মানে কনক্লুড করা হয়েছে, বাট পাকিস্তান কিন্তু ভায়োলেট করেছে সেই যে সিজফায়ার এগ্রিমেন্ট। সেখান থেকে দাঁড়িয়ে কি বলা হয়েছে যে ইন্ডিয়া পাকিস্তান রিচ আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট স্টপিং দ্য মিলিটারি অ্যাকশন ফায়ারিং, জয়শঙ্করের স্টেটমেন্ট। ফরেন সেক্রেটারি মিস্ট্রি স্যার কি বলেছেন, আউটরিচ ফর পজ ইন ফায়ারিং ওয়াজ মেড বাই দ্য পাকিস্তান অন স্যাটারডে আফটারনুন, অর্থাৎ শনিবার বিকালে কিন্তু যুদ্ধ বা ফায়ারিং বন্ধ করার এই আর্জি নিয়ে পাকিস্তান কিন্তু ভারতে ফোন করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সিজফায়ারের ঘোষণা করা হয়। পাকিস্তান কিন্তু ব্রিচ করেছে আন্ডারস্ট্যান্ডিং আওয়ার্স লেটার, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিরিয়াসলি নেইবার কান্ট্রিকে ট্রিট করার কথা মিস্ট্রি স্যারের দ্বারা জানানো হয়েছে। দিস ইজ অল দ্য ইম্পর্টেন্ট হেডলাইন্স, আই হ্যাভ মার্কড ইট। ডিরেক্টর জেনারেল of military operation of Pakistan called the Director General of Military Operation of India at 3:35 PM, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সিজফায়ার এগ্রিমেন্টের ডিল সাইন হয়েছিল যে আপাতত 12th মানে মে আবার ফাইনালি কথা হবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ফার্দার যে ইনস্ট্রাকশন কি হবে সেটা দেয়া হবে। বাট সেই আলোচনার পর এগেইন রিপিটেটিভলি কিন্তু গোলাবর্ষণ শুরু হয়েছে, এবং সেগুলোকে কিন্তু ধ্বংস করার জন্য আমাদের আর্ম ফোর্সকে আবার অ্যাক্টিভেটেড রাখা হয়েছে অ্যাক্রস দ্য বর্ডার। সো দিস ইজ দ্য থিং, এবং আমরা দেখব যে চিফ মিনিস্টার অফ দ্য জম্মু কাশ্মীর ওমর আবদুল্লাহ টুইট করেছেন এবং এক্সপ্লোশন যেটা হয়েছে সেটা সম্বন্ধে জানিয়েছেন। নেক্সট কামিং টু দ্য নেক্সট আর্টিকেল, সেটা যদি আমরা দেখি এক মিনিট, সেটা হচ্ছে এই যে border areas still on the alert in the রাজস্থান। আমরা দেখব পাকিস্তানের সাথে যে সমস্ত স্টেটে গুজরাট রাজস্থান ইম্পর্টেন্ট, এছাড়া বর্ডার কার কার সঙ্গে আছে বলো, জম্মু কাশ্মীরের সঙ্গে আমাদের পাকিস্তানের বর্ডার আছে, এবং আমরা যদি নতুনভাবে আমরা দেখি পাঞ্জাবের সাথেও কিন্তু আমাদের বর্ডার আছে। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট, তোমরা যদি পরীক্ষার পার্সপেক্টিভে পড়তে চাও ইউ নিড টু রিমেম্বার দ্য পাকিস্তানের সাথে আমাদের কান্ট্রির কার কার বর্ডার আছে। হরিয়ানার কিন্তু বর্ডার নেই, এটা ইম্পর্টেন্ট, হরিয়ানার সাথে কিন্তু পাকিস্তানের কোনো বর্ডার নেই। বর্ডার আছে তাহলে রাজস্থান, গুজরাট এবং পাঞ্জাব এবং জম্মু কাশ্মীর, ঠিক। এরপর দাঁড়িয়ে নেক্সট নিউজ যেটা আমরা দেখব সেটা হচ্ছে ক্রপ বার্নিং। পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ আস্কড টু সেট আপ প্যারালি প্রোটেকশন ফোর্স টু পুট অ্যান এন্ড টু দ্য ক্রপ বার্নিং। ক্রপ বার্নিং কি সেই জিনিসটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব আজকের ক্লাসে, সেটা হচ্ছে রিগার্ডিং দ্য স্টাবল বার্নিং। প্রথমত কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট ইন দ্য ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন এবং অ্যাডজয়নিং যে এরিয়া, তারা কিন্তু ডিরেক্ট করেছে হরিয়ানা, উত্তরপ্রদেশ, পাঞ্জাবের মতো স্টেটকে যাতে তারা প্রপার প্যারালি প্রোটেকশন ফোর্স তৈরি করে, যেখানে কিন্তু ইনসিডেন্টস লাইক স্টাবল বার্নিংকে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইন্টেন্সিফাইড কিন্তু প্যাট্রোলিং দরকার, এবং যাতে কিন্তু ফার্মার্সদের কিন্তু এই যে তারা স্যাটেলাইট যে মনিটরিং সিস্টেমকে ইভেট করে বিভিন্ন সময় ইভিনিং আওয়ার্সে এই যে স্টাবল বার্নিং করে সেগুলোকে থেকে যেন আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি। নাও হোয়াট ইজ দ্য স্টাবল বার্নিং, এটা আমাদের দেখতে হবে। মেনলি কিন্তু স্টাবল মানে কিন্তু পারালি, এটার মানে হচ্ছে এটা একটা মেথড অফ রিমুভিং প্যাডি ক্রপ রেসিডিউ ফ্রম দ্য ফিল্ড টু সো মানে wheat at the last মানে during the last week of the September to November coinciding with the withdrawal of the southwest monsoon। মূলত আমরা নর্থ ইন্ডিয়াতে দেখব যে সেখানে উইন্টার সিজনের সময় থেকেই যে সেপ্টেম্বর টু নভেম্বর এই টাইমে যখন ফসল তুলে নেওয়া হয় তার যে রেসিডিউ পোর্শনগুলো এরকমভাবে জমিতে থাকে, এই যে রেসিডিউগুলোকে ক্লিয়ার করা এবং নতুন করে গমের বীজ বপনের সময় কিন্তু দেখা যায় কৃষকদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে একর আফটার একর জমিতে কিন্তু এই যে স্টাবেল বা এই যে
ফসলের যে রেসিডিউ সেগুলোকে কিন্তু পুড়িয়ে দেওয়া হয়, এবং এই যে পুড়িয়ে দেওয়ার প্রসেস, এর ফলে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ফায়ার জেনারেট হয়, এবং সেখান থেকে প্রচুর যে গ্রিন হাউস গ্যাস সেগুলো কিন্তু এমিট হয়, দ্যাট কজেস হিউজ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট ইন দোজ এরিয়া। এবং সেখানে কিন্তু পোস্ট হারভেস্টিং যে প্যাডি, হুইট, এগুলোর যে রেসিডিউ পোর্শন সেগুলোকে কিন্তু পুড়িয়ে দেওয়ার এই যে প্রথা, সেটাকেই বলা হয় স্টাবল বার্নিং। মেনলি এটা একটা কমন প্র্যাকটিস যেটা অক্টোবর এবং নভেম্বর মাসে নর্থ ওয়েস্ট ইন্ডিয়া, পার্টিকুলারলি পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে হয়ে থাকে। নাও এর ইম্প্যাক্ট কি? এর ইম্প্যাক্ট হচ্ছে যখন এই ধরো ধানের গোড়া বা এই ধরনের গাছের যে কাণ্ড বা রিমেনিং যে অংশটাকে যখন পুড়িয়ে দেওয়া হয়, এখানে কিন্তু টক্সিক পলিউটেন্ট অ্যাটমসফিয়ারে রিলিজ হয়, ইনক্লুডিং মিথেন, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ভোলাটাইল অর্গানিক কম্পোনেন্ট এবং বিভিন্ন অ্যারোমেটিক হাইড্রোকার্বন থাকে। এই পলিউটেন্টগুলো কিন্তু সারাউন্ডিং যে অ্যাটমসফিয়ার সেখানে ডিসপার্স হয় এবং ফিজিক্যালি এবং কেমিক্যালি ট্রান্সফর্ম হয়ে ইভেনচুয়ালি কিন্তু হিউম্যান হেলথকে সিরিয়াসলি ইম্প্যাক্ট করে। এবং ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে দেখবে উইন্টারে যে স্মোক হয়, তার ওয়ান অফ দ্য রিজন কিন্তু এই স্টাবল বার্নিং। এছাড়া environmental ইম্প্যাক্টের পাশাপাশি it has huge negative impact on the soil fertility because it destroys the nutrient in the soil, making it less fertile. আর একটা কি? heat penetration. The heat generated by the stubble burning penetrates into the soil, leading to the loss of moisture and useful microbes. সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি অল্টারনেটিভ ধরতে পারি যে কি অল্টারনেটিভ হতে পারে, তাহলে কিন্তু আমরা একটা পার্টিকুলার মেশিনের ইউজ করার কথা কিন্তু গভর্নমেন্ট থেকে প্রমোট করা হয়, সেটাকে বলা হয় হ্যাপি সিডার মেশিন। দিস ইজ দ্য পিকচার অফ দ্য হ্যাপি সিডার মেশিন, যেখানে কিন্তু বলা হয় এই মেশিনটা যদি জমিতে চালানো হয় তাহলে কিন্তু গোড়া থেকে এই স্টাবেল বা এই যে রিমেনিং রেসিডিউ অফ দ্য প্যাডি বা হুইট ধরা হয়, সেটাকে কিন্তু গোড়া থেকে এটাকে উত্তোলন করে দেয়, আপরুট করে দেয়, ফলে কিন্তু এইগুলোকে, স্টাবেলগুলোকে এক্সট্রা করে জ্বালানোর আর প্রয়োজনীয়তা হয় না। এছাড়া ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে স্টেট গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট অফ দ্য ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি দিল্লিকে কম্বাইন্ডলি কিন্তু ডিটেল মনিটরিং অ্যাকশন প্ল্যানকে ফ্রেমওয়ার্ক করতে হবে, যাতে কিন্তু এই স্টাবেল বার্নিং রিলেটেড এয়ার পলিউশনকে আমরা ট্যাকেল করতে পারি। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট নিউজ। কামিং টু দ্য নেক্সট, এরপরে আমরা দেখে নেব যে পরের নিউজটা কি। প্রথমত দেখো, কালকে আমরা গত দুদিন ধরে নিপা ভাইরাস নিয়ে আলোচনা করেছি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে দিস ইজ দ্য আপডেট দ্যাট নিপা ভাইরাস পেশেন্ট ফ্রম দ্য কেরালা স্টিল ক্রিটিক্যাল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নিপা আউটব্রেককে কিন্তু কেরালা গভর্নমেন্টকে কাট করার জন্য সচেষ্ট হতে হবে। নেক্সট যেটা কেরালা থেকে আরও একটা ইম্পর্টেন্ট নিউজ, এটা খুব স্পেসিফিক তোমাদের মনে রাখতে হবে না, বাট টু আন্ডারস্ট্যান্ড দ্য ট্রান্সজেন্ডার কমিউনিটি, সেইখান থেকে দাঁড়িয়ে কিন্তু কেরালা গভর্নমেন্ট তাদের সাপোর্ট সেন্টার তৈরি করেছে, যাতে কিন্তু ট্রান্সজেন্ডার কমিউনিটিকে সোশ্যাল ইনক্লুশনের আওতায় আনা যায়। সোশ্যাল ওয়েলফেয়ার এবং ইনক্লুসিভিটির জন্য কিন্তু এই জায়গায় কেরালা গভর্নমেন্ট থেকে কিন্তু ভেরিয়াস প্রজেক্টস এবং স্কিমস ফর দ্য বেনিফিট অ্যান্ড দ্য হলিস্টিক ডেভেলপমেন্ট অফ দ্য ট্রান্সজেন্ডার কমিউনিটি নেওয়া হয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাদের যেন কোনো ডিসক্রিমিনেশন, অ্যাবিউজ এবং মেন্টাল ট্রমা এগুলো ফেস না করতে হয়, সেই জন্য তাদের কিন্তু সাপোর্ট সিস্টেম প্রোভাইড করা হচ্ছে। সো দিস ইজ দ্য নিউজ। কামিং টু দ্য নেক্সট, সেটা হচ্ছে দুটো ছোট নিউজ। অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট অ্যাট্রাক্টস ইনভেস্টমেন্ট প্রপোজাল ফর ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ইউনিট। এখানে কিন্তু মেনলি এটা জাস্ট ওয়ান লাইনার মনে রাখবে, ফেরস হিসেবে মনে রাখবে, অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট এফোর্টস টু attract aerospace and defense manufacturing unit on a large scale appear to yielding the desired level as a host of original equipment manufacturing। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এমএসএমই সেক্টর, সেখানে কিন্তু অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্টের তরফ থেকে ওয়ান্ডারফুলি দে আর ওয়ার্কিং টু ইনভেস্ট মোর ইন দ্য সেক্টর অফ দ্য ডিফেন্স। নেক্সট, আসাম গভর্নমেন্টের একটা নিউজ, স্টেট নিউজ হিসেবে তোমরা পড়তে পারো। আসাম ক্যাবিনেট থেকে কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে ফাইন্যান্সিয়াল এড স্কিম ফর দ্য টি ওয়ার্কার। সেইখানে দাঁড়িয়ে বলা হয়েছে আসামের যে কাউন্সিল অফ মিনিস্টার্স তারা অ্যাপ্রুভ করেছে রোলিং আউট অফ দ্য আসাম টি ওয়ার্কার্স ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স স্কিম 2025 অ্যাজ এ মার্ক অফ গ্র্যাটিটিউড টু দ্য গার্ডেন এমপ্লয়িজ ইন দ্য, মানে এখানের একজন যে ইন্ডাস্ট্রি, সেখানের যে 200 বছর পূর্ণ হয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই যে চা ওয়ার্কার্স তাদের জন্য ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ প্রোভাইড করা হচ্ছে। নাও নেক্সট নিউজ রিগার্ডিং দ্য মনসুন আপডেট অফ দ্য ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট IMD। তারা কিন্তু বলেছে যে আমাদের এবছরে বর্ষা লাইকলি টু হিট দ্য কেরালা
অন মে 27 এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আর্লিয়েস্ট অনসেট অফ দ্য ইন্ডিয়ান মেনল্যান্ড হবে এবং কেরালায় কিন্তু ফার্স্ট ইন্ডিয়ান যে মনসুন সেটা কিন্তু অ্যাটাক করে এবং সেখান থেকে দাঁড়িয়ে মনসুন কিন্তু জুলাই 8-এর মধ্যে এক্সপেক্টেড টু কভার দ্য এন্টায়ার কান্ট্রি। নাও আমাদের কিন্তু এবছর এস্টিমেটেড 105 মানে 105% কিন্তু রেনফলের কিউমিউলেটিভ রেনফলের এস্টিমেশন আছে এবং সেটা কিন্তু লং পিরিয়ড অ্যাভারেজ 87 সেন্টিমিটার বৃষ্টিপাতের যে ঘোষণা সেটা কিন্তু বলা হয়েছে। এখানে পার্টিকুলারলি একটা টার্মিনোলজির ইউজ করা হয়েছে, বলা হয়েছে যে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট কিন্তু বলেছে যে অ্যাবাভ নর্মাল রেনফল এবছর হবে 2025 সালে দাঁড়িয়ে এবং রুলিং আউট দ্য পসিবিলিটি অফ দ্য এল নিনো কন্ডিশন। এল নিনো কি সেটা আমাদের জানতে হবে, অর্থাৎ এল নিনো এমন একটা ক্লাইমেট কন্ডিশন দ্যাট ইম্প্যাক্ট আওয়ার ইন্ডিয়ান মনসুন, সেই বিষয়ে আমাদের কিন্তু একটু দেখে নিতে হবে। নাও দিস ইজ আ পিকচার অফ দ্য, আমরা যদি জিওগ্রাফির বই দেখি পেরিয়ার পাবলিকেশনে, সেখানে কিন্তু এল নিনো রিলেটেড এই ডায়াগ্রামটা আছে। আমরা দেখব এল নিনো কি এবং লা নিনো কি। সেই জায়গায় দাঁড়িয়ে দিস ইজ দ্যাট ওশিয়ান কারেন্ট। প্রথমত এটা একটা কিন্তু ওশিয়ান কারেন্ট এবং ফর দ্য পার্সপেক্টিভ অফ দ্য এক্সামিনেশন অনেক সময় জিজ্ঞেস করা হয় এল নিনোকে কিন্তু বলা হয় দ্য লিটিল বয়। এই যে কারেন্টটা, এই কারেন্টটা কিন্তু মেনলি ফ্লো করে, দেখো এই যে ম্যাপটা আমরা যদি দেখি, নর্থ টু সাউথ ডিরেকশন। ফার্স্ট অফ অল এই পয়েন্টটা ক্লিয়ার হলো। কোথায় এটা ফ্লো করে এই ওশিয়ান কারেন্টটা? এটা কিন্তু পেরুভিয়ান কোস্টে ফ্লো করে। দিস ইজ দ্য, দেখো সাউথ আমেরিকার যে কান্ট্রি পেরু, চিলি এইখানে অবস্থিত, এই যে এরিয়াটাকে একে বলা হয় পেরুভিয়ান কোস্ট। এই দিস ইজ দ্য অরিজিন অফ দ্য ওশিয়ানিক কারেন্ট এবং এই এল নিনো কিন্তু ওয়ার্ম কারেন্ট, অর্থাৎ এটা কিন্তু উষ্ণ জলের যে তরঙ্গ সেটা হচ্ছে এল নিনো। তাহলে প্রথমত ফার্স্ট পয়েন্ট, এটা লিটিল বয় নামে পরিচিত। নর্থ থেকে সাউথে কিন্তু এই এল নিনো কারেন্ট পেরুভিয়ান কোস্টে কিন্তু ফ্লো করে এবং এটা কিন্তু একটা ওয়ার্ম ওশিয়ানিক কারেন্ট। এই এল নিনো যখন ফ্লো হওয়া বিকজ অফ দ্য ভেরিয়াস ক্লাইমেট অ্যাক্টিভিটি যদি ফ্লো করা শুরু করে, তাহলে কিন্তু আমরা দেখব যে এই যে এন্টায়ার যে ওশিয়ানিক কারেন্ট, এই সাদার্ন ইকুয়েটোরিয়াল কারেন্ট, এটা কিন্তু এই পুরো অঞ্চলটাকে যে সমুদ্র সেটাকে কিন্তু গরম যে কারেন্ট বা ওয়ার্ম ওশিয়ানিক কারেন্ট সেই অ্যাটমসফিয়ারটাকে কিন্তু গরম করে দেয়। অ্যাজ এ রেজাল্ট টেম্পারেচার অফ দ্য রাইজেস। টেম্পারেচার বাড়ার সাথে সাথে কি ফ্লো হয়? প্রেশার কমে যায়, অর্থাৎ এই অঞ্চলে কিন্তু লো প্রেশার জোন তৈরি। এবার ওশিয়ানিক কারেন্টের একটা নর্মাল ট্রেন্ড হচ্ছে ওশিয়ানিক কারেন্ট কিন্তু অলওয়েজ ফ্লো করে ইস্ট থেকে ওয়েস্টে, অর্থাৎ এই যে অঞ্চলটা যে গরম হয়ে গেল বিকজ অফ দ্য ফ্লোয়িং অফ দ্য এল নিনো কারেন্ট, সেই যে ওশিয়ানটা বা ওশিয়ানিক ওয়েভটা কিন্তু আস্তে আস্তে ইস্ট থেকে ওয়েস্টের দিকে ফ্লো করা শুরু করে এবং এই যে কারেন্টটা যখন অ্যাকচুয়ালি মিডিল প্যাসিফিক ওশিয়ানের কাছে চলে আসে, আমরা দেখবো, দেখো প্যাসিফিক ওশিয়ানের কাছে চলে আসে এবং বাই এনি চান্স এটা যদি আমাদের ইন্ডিয়ান ওশিয়ানের কাছে এই কারেন্টটা, এই ওয়ার্ম কারেন্টটা এসে পৌঁছায়, দ্যাট কজেস দ্য ডিরেক্ট ইম্প্যাক্ট অন দ্য ইন্ডিয়ান মনসুন। বিকজ দেখো আমি অলরেডি বললাম এই যে ইন্ডিয়ান ওশিয়ানের কাছে যদি এল নিনোর এফেক্ট আসে, তাহলে এই ইন্ডিয়ান ওশিয়ানের যে টেম্পারেচার সেটাও কিন্তু করসপন্ডিংলি বেড়ে যাবে এবং এই টেম্পারেচারটা এতটা হাইক হয়ে যাওয়ার জন্য এখানে কিন্তু দেখো লো প্রেশার জোন ক্রিয়েট হয় এবং ইন্ডিয়ান যে কন্টিনেন্ট বা সাব কন্টিনেন্ট যদি দেখি, সেখানের যে প্রেশার বা অ্যাটমসফেরিক প্রেশার ইজ কম্পারেটিভলি হায়ার। তার মানে এখানে কিন্তু হাই প্রেশার জোন তৈরি হচ্ছে। তার মানে জেনারেলি যদি আমরা এই বাতাস দেখি, তাহলে সে কোথা থেকে কোথায় মুভ করে? হাই প্রেশার জোন থেকে লো প্রেশার জোনে মুভ করে এবং আমাদের ইন্ডিয়ান যে মনসুন বা অ্যাটমসফিয়ার এবং পার্টিকুলারলি যে সাউথ ওয়েস্ট মনসুনের জন্য আমাদের সাবকন্টিনেন্টে বৃষ্টি হয়, সেই মনসুনটা কিন্তু লো প্রেশার জোনের দিকে মুভ করতে থাকবে, অর্থাৎ আমাদের যে বৃষ্টিপাতের জন্য যে বায়ু দরকার, যে মনসুন দরকার, সেটা কিন্তু ইন্ডিয়ান কন্টিনেন্টের ওপর থেকে সরে গিয়ে ইন্ডিয়ান ওশিয়ানের দিকে মুভ করতে শুরু হবে। অ্যাজ এ রেজাল্ট এই অ্যারাবিয়ান সি এর এই যে পুরো এরিয়ায় কিন্তু আমরা বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ওপরে কিন্তু আমরা দেখব যে আমাদের এন্টায়ার এরিয়ায় কিন্তু রেন কজিং
গুড যে মানসুন ময়েশ্চার সেটা কিন্তু শিফট হয়ে যায় এবং ফলে আলটিমেটলি এখানে ড্রট লাইক সিচুয়েশন হয় এবং মানসুন হয় না। সো দিস ইজ দ্য এন্টায়ার কনসেপ্ট অফ দ্য এল নিনো। এবং সেই জন্য বলা হচ্ছে যখন প্যাসিফিক তথা পেরুভিয়ান কোস্টে এল নিনো কারেন্ট বইতে শুরু করে, দেয়ার ইজ আ হাই পসিবিলিটি দ্যাট ইন্ডিয়ান ওশিয়ান বা ইন্ডিয়ান ওশিয়ানেও কিন্তু এই এল নিনোর প্রভাব পড়বে। এবং এল নিনোর প্রভাব যদি পড়ে তাহলে এখানে লো প্রেশার জোন ক্রিয়েট হবে এবং অ্যাজ এ রেজাল্ট হাই প্রেশার জোন, যেটা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ওপর ক্রিয়েট হয়েছিল, এবং ময়েশ্চার যেটা রেন কজিং ময়েশ্চার সেটা কিন্তু ইন্ডিয়ান ওশিয়ানের দিকে মুভ করতে শুরু করবে এবং সেটা কিন্তু ইন্ডিয়াকে ডিপ্রাইভ করবে অফ দ্য গুড রেনফল। সো দিস ইজ দ্য এন্টায়ার কনসেপ্ট যেখান থেকে দাঁড়িয়ে এই আলোচনাটা করা হয়েছে। হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড দ্য এন্টায়ার থিং। কামিং টু দ্য নেক্সট আর্টিকেল, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র ইঙ্ক মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং ফর দ্য তাপ্তি রিভার রিচার্জ প্রজেক্ট। সেটা কিন্তু গতকাল মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের মধ্যে সাইন হয়েছে। নাও আমরা যদি এবার দেখি যে ইম্পর্টেন্ট কি রিগার্ডিং দ্য তাপি রিভার। তাপি রিভারকে কিন্তু আমরা তাপ্তি রিভার বলেও চিনি এবং এটা কিন্তু সেন্ট্রাল ইন্ডিয়ার একটা মেজর রিভার। এটা কেন মেজর? বিকজ সেন্ট্রাল ইন্ডিয়ার বেশিরভাগ যে নদী সেগুলো কিন্তু আমরা জানি ফ্রম ওয়েস্ট টু ইস্ট প্রবাহিত হয়, কিন্তু দুটো ইম্পর্টেন্ট নদী নর্মদা, মাহি এবং তাপ্তি, এই যে তিনটে নদী সেগুলো কিন্তু ওয়েস্ট ফ্লোয়িং রিভার এবং ফাইনালি মিট ইনটু দ্য অ্যারাবিয়ান সি হলো। এটা কিন্তু লার্জ এরিয়া কভার করে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং গুজরাটের। এবং আমরা যদি তাপ্তি রিভারকে দেখি, গোয়ালিগড় হিলস অফ দ্য সেন্ট্রাল ডিকান প্ল্যাটু থেকে এটা তৈরি হয়েছে এবং মধ্যপ্রদেশ স্টেট থেকে এটা অরিজিনেটেড। নেক্সট সাতপুরার নিচ দিয়ে এটা প্রবাহিত হয়েছে, সাতপুরা এবং বিন্ধ্যার মাঝখান দিয়ে এই নদীটা প্রবাহিত হয়েছে এবং ফাইনালি গালফ অফ খাম্বাতের কাছে গিয়ে এটা কিন্তু আরাবিয়ান সিতে মিশেছে। এবং এই নদীর লাস্ট 51 কিলোমিটার কিন্তু টাইডাল প্রকৃতির আছে এবং নেভিগেবল বাই স্মল ভেসেলস। সো এই যদি আমরা ডায়াগ্রাম দেখি, দিস ইজ দ্য নর্মদা রিভার এবং নর্মদা রিভারের নিচ দিয়ে তাপি বয়েছে এবং তাপি দুটো ইম্পর্টেন্ট পার্বত্য হিলি এরিয়ার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। সেটা হচ্ছে একদিকে হচ্ছে সাতপুরা এবং নিচে অবস্থিত হচ্ছে বিন্ধ্যা। এই সাতপুরা এবং বিন্ধ্যার মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে তাপি। নর্মদা এবং তাপি ছাড়াও আরও বেশ কিছু ওয়েস্ট ফ্লোয়িং রিভার আছে, যেটা হচ্ছে সাবরমতি, মাহি এবং লুনি কিন্তু গালফ অফ কাচ্ছতে আসার আগেই মাঝখানে কিন্তু ইন্টারমিডিয়েটারি অঞ্চলে কিন্তু এটা কিন্তু কোর্সটা অ্যাবলিশ হয়ে গেছে বা মিশে গেছে। সো দিস ইজ দ্য নিউজ। নেক্সট আমরা যে জায়গাটা একবার দেখে নেব সেটা হচ্ছে তোমরা নিজেদের মতো করে পড়ে নেবে, সেটা হচ্ছে ইন্ডিয়া ইউকে ইম্প্যাক্ট আছে, নট ভেরি নিডেড, জাস্ট ওয়ান লাইনার হিসেবেই এটা মনে রেখো, বিকজ এর থেকে বেশি ডিটেলসে এই ডিলটা সম্বন্ধে জানার দরকার নেই। নাও এডিটোরিয়ালে যেগুলো পড়েছে, হোয়াট ইজ দ্য সেলফ ডিফেন্স ক্লজ ইন দ্য গ্লোবাল ল, একদমই নিডেড না, আমরা যখন ইম্পর্টেন্ট মনে হবে আমরা সেটাকে ডিসকাশন করব। দ্য টেরর ট্রিও অফ দ্য পাকিস্তান, এটা নিয়েও একটা আলোচনা হয়েছে। যারা ইন্টারেস্টেড আছো টু নো অ্যাবাউট দ্য ডিটেলস অফ দ্য টেররিস্ট রিসাইডিং ইন দ্য পাকিস্তান, দে ক্যান রিড দ্য আর্টিকেল। এবং বাকি যে পোর্শনগুলো বেরিয়েছে, দিস ইজ নট রিলেটেড উইথ আওয়ার এক্সামিনেশন পার্সপেক্টিভ। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং যেটা আজকে দাঁড়িয়ে আমাদের ডিসকাশনে ছিল। আরও একটা জায়গা আমার বলার, এটা হচ্ছে এই আর্টিকেলটা দেখো, মিস ওয়ার্ল্ড 2025 কিকস অফ উইথ এ কালচারাল এক্সট্রাভ্যাগেন্সা ইন দ্য হায়দ্রাবাদ। কালকে আমরা এটা ডিসকাশন করেছিলাম, সেখান থেকে 72nd যে মিস ওয়ার্ল্ড পেজেন্ট যে ফেস্টিভ্যাল সেটা কিন্তু গাচিবৌলি ইনডোর স্টেডিয়াম, খুব ইম্পর্টেন্ট এই নামটা, সেটা স্টেডিয়াম, সেটা কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। এবং সেটা কিন্তু পারফর্ম অনুষ্ঠিত হওয়া, ইনগরেট হওয়া শুরু হয়েছে এবং সেটা কিন্তু সেই জায়গায় inauguration festival has witnessed several Telangana's cultural heritage যে প্রোগ্রাম সেগুলোকে কিন্তু দেখেছে। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং আজকের ডিসকাশন ছিল। আজকের ডিসকাশনটা খুব বেশি বড় আমি রাখবো না, বিকজ টুডে সানডে এবং সানডেতে দাঁড়িয়ে খুব বেশি ইম্পর্টেন্ট এডিটোরিয়াল থাকে না। কেমন লাগলো জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো টু মাই চ্যানেল, জয়েন করো টেলিগ্রাম চ্যানেল বাই জাস্ট সার্চিং দ্য QR code or accessing the link given in the description box of this video. নাও তোমরা যদি আমাকে পার্সোনালি কানেক্ট করতে চাও, তোমাদের যদি কোনো কোয়ারিজ আমার সাথে শেয়ার করতে চাও অ্যান্ড ডিসকাস করতে চাও, ডেফিনেটলি আমাকে মেলের থ্রু দিয়ে কানেক্ট করতে পারো। দিস ইজ মাই অফিসিয়াল মেল ID. সো উইথ দিস নোট আই এম ব্রিঙ্গিং দিস
class to the end, and hopefully you have learned something new from today's class and discussion. Thank you.